প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদকরম অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমাদের একটা দর্শক ফোন করেছিল যে তিনি একটি বাসা কিনতে চান এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলে দিয়েছেন যে বাসা কীভাবে ক্রয় করার জন্য। ওই বিষয়টা নিয়ে আমরা বিরতি করে শুরু করছি। আপনি যদি একটু বলেন যে, কারণ হয়েছে কি, এটা যদিও বেসিক একটা জিনিস আমাদের সবাই জানে, আমরা যদি একটা ধরেন কেসটা নিয়ে ধরেন 100,000 একটা যদি বাড়ি আমরা ক্রয় করতে চাই, তাহলে এইটার বিষয়ে যদি একটু বলেন যে ডিপোজিটটা কত লাগবে, কারণ ডিপোজিটের টাকাটা আবার ওইটাও তো দেখে যে আসলে কোত্থেকে এসছে, এটা কি তার এইটা যদি ধরেন একটা কেস স্টাডি যদি একটু ছোটো করে বলেন, তারপরে আমরা মূল বিষয় চলে যাব। দেখুন, আপনার বাসাটা 100,000 হোক আর 1 মিলিয়ন হোক, জিনিসটা হচ্ছে যে আপনি যে পরিমাণ বড় করতে চাচ্ছেন, সে বড়টার সাথেই হচ্ছে ব্যাংকের যে আপনার লেনদেনটা হচ্ছে যে আপনার এখন ব্যাংক চাইলে 5 গুণ দিতে পারে। আগে কিন্তু একটা ছিল যে ফ্যামিলি ইনকামের 4.5 গুণ বা সিঙ্গেল ইনকামের 5 গুণ। এখন কিন্তু এই বাউন্ডারি, আগে একটা নির্দিষ্ট পরিমাণ লোককে এর বাইরে দিতে পারতো, এখন কিন্তু এই বাউন্ডারিটা আর আইন করেই আর একটা নেই। এখন ব্যাংক চাইলে আপনাকে 7 গুণ দিতে পারে, 6 গুণ দিতে পারে, 5 গুণ দিতে পারে, বা যে কোনো একটা। এখন কথা হচ্ছে যে আপনি কত % ডিপোজিট দেবেন। মিনিমাম 5%, ম্যাক্সিমাম তো আপনি যে কোনো দিতে পারেন, আপনি ক্যাশও ক্রয় করতে পারেন। এখন কথা হচ্ছে যে এটা আপনার ডিপেন্ড করে, স্ট্যান্ডার্ড হচ্ছে 10% বা 15%, 20%। আপনার পার্সোনাল যেই মানে অবস্থান, সেই অবস্থানের উপর ডিপেন্ড করছে যে আসলে আপনি কতটুকু ডিপোজিট দেবেন। এখন কথা হচ্ছে যে ডিপোজিটের অ্যামাউন্ট প্লাস হচ্ছে যেটা বড় করবেন। ওই বড়োর ক্ষেত্রে যেটা বললাম যে আপনি যদি একা হন, আপনি যদি 20,000 পাউন্ড ইনকাম করেন, আপনি 100,000-এর বাড়ি কিনবেন, 5, 20, 100 আপনি এমনিতেই নিতে পারবেন। আপনার 5% ডিপোজিট আর বাকিটা মর্গেজ, ডান। কিন্তু আপনি যদি 400,000-এর বাড়ি কিনতে চান বা 500,000-এর বাড়ি কিনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ডিপোজিটের অ্যামাউন্ট, ডিপোজিটের বাইরে যে টাকাটা, সেই টাকাটা কিন্তু আপনার যে ফ্যামিলি ইনকাম অথবা আপনার সিঙ্গেল ইনকাম, এই ইনকাম দিয়ে কিন্তু মর্গেজের এলিজিবিলিটি যেটা আছে এটা কিন্তু কাভার করতে হবে। এটা যদি কাভার না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই বাড়িটা বা আপনার ডিজায়ার যে হোমটা, এটা কিন্তু আপনি ক্রয় করতে পারবেন না। তাই আমি মনে করি যে আমাদেরকে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার থাকা দরকার। যা আমি বড় করছি তার ক্যাপাসিটি আমার ফ্যামিলি বা আমার থাকতে হবে, এবং বাকি যেই টাকাটা কোনো কারণে যদি আমার এটা এনাফ না হয়, বাকি যে টাকাটা, সেই টাকাটা কিন্তু আমাকে ডিপোজিট হিসেবে জমা দিতে হবে। এখন 5%ও হতে পারে, 7%ও হতে পারে, আবার আপনার হয়তো 25%ও লাগতে পারে। ইটস অল ডিপেন্ডস অন ইয়োর পার্টিকুলার সিচুয়েশন। আপনি কোন জায়গায় কত দিয়ে বাড়িটা ক্রয় করছেন, এবং আপনি এবং আপনার ফ্যামিলির ইনকাম কত, আপনাদের খরচ কত, এইগুলো কিন্তু একটা সূচক তৈরি হয়ে এটা কিন্তু নির্ধারণ করা হয়। এটা কি এরকম কিনা, ধরেন আমার ডিপোজিটের মানি আমার একটা আছে আর কি, তার থেকে আমার স্যালারির 5 গুণ, দুইটা যদি যোগ করি, এটা কি বাড়ির দাম আমরা ধরতে পারি এরকমভাবে কিছু একটা? হ্যাঁ, আপনি ইউ ক্যান ক্যালকুলেট দ্যাট। যে আপনি যদি 100,000 বেতন পান, তার মানে হচ্ছে আপনার যদি সিঙ্গেল ইনকাম হয়, তার মানে আপনি 500,000 আপনি বড় করতে পারবেন, 600,000ও হতে পারে, বাট মিনিমাম আপনি 500,000 বড় করতে পারবেন, ডিপেন্ডিং অন হোয়াট ইজ ইউর আউট গোয়িং। আপনি আগে যদি লোন নিয়ে রাখেন, তখন তো সেক্ষেত্রে আপনি পারবেন না। তো এখন কথা হচ্ছে যে এবং আপনার যে ডিপোজিট আছে, ধরুন বাড়ির দামটা যদি আপনার 550,000 হয়, আপনি 500,000 এলিজিবল, 10%ই তো আপনার হয়ে যাচ্ছে। আপনার বাড়ির দাম 10%-এর টাকাটাও তো আমার কাছে থাকতে হবে, 10% হলো 50,000 টাকাটাও আমার কাছে থাকতে হবে। অবশ্যই একটা রেশিও আছে। আমাকে যদি 5,000 থাকে এবং যদি আমার বেতনও যদি 100,000, কিন্তু আমি তাহলে 500,000 বাড়ি কিনতে পারছি না, কারণ আমার ওই রেশিওটা, এই রেশিওটাই তো আমি বলছি যে আপনার এলিজিবিলিটি, মর্গেজে আপনার যে এলিজিবিলিটি হবে, আপনার 100,000-এর বেতন হলে আপনি 500,000 বড় করতে পারবেন। দেন বাকি যেটা, এটা এখন ডিপোজিটের ক্ষেত্রে মিনিমাম 5% তো আপনার লাগবে, হ্যাঁ, বা 10% আপনার লাগবে। তারপর হচ্ছে বাকি যে মানিটা, এটাও আপনাকে এলিজিবল হইতে হবে মর্গেজের মাধ্যমে, অন্যথায় কিন্তু আপনি বাড়িটা ক্রয় করতে পারবেন না। তো এখন কথা হচ্ছে যে মিনিমাম 5% আর এলিজিবল ফর বরোয়িং, এই দুইটার মিল করে যেই যুগ সংখ্যাটা হবে, ওই সংখ্যারই কিন্তু আপনি বাড়ি ক্রয় করতে পারবেন, অথবা তার নিম্নে। এই দুইটার যোগফল যদি আপনার 400,000 হয়, আপনি হয় 400,000-এর বাড়ি ক্রয় করতে পারবেন, অথবা 395-এর পারবেন, বা তারও নিচে পারতে পারেন। তো এখন কথা হচ্ছে যে নাম্বার 1 ডিপোজিট অ্যামাউন্ট, নাম্বার 2 এলিজিবল ফর মর্গেজ বা বরোয়িং, এই দুইটার যোগফলই হচ্ছে আপনার আসলে আপনি কত টাকার বাড়ি অ্যাফোর্ড করতে পারবেন। আরও সহজ উপায় যে তারা তো নিশ্চয়ই লোকাল এজেন্ট অথবা
ব্যাংকের কাছে গেলেই তার যে পরিস্থিতিটা বলে তারা একটা তো ধারণা দিতে পারবে আর কি। অ্যাবসলিউটলি জি, এগুলো ফ্রি অ্যাডভাইস পাওয়া যায়। ফ্রি অ্যাডভাইস আপনি যে কোনো ব্যাংকে যেতে পারেন, আপনার যদি আপনার অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক, যে কোনো ব্যাংকে যদি আপনি যান অবশ্যই তারা আপনাকে অ্যাডভাইস করবে। ওই দিনই হবে না একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে, যদি ফ্রি থাকে কোনো অ্যাডভাইজার। দেখুন ব্যাংক হোয়াট ইজ দেয়ার প্রোডাক্ট, সেলিং ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। ব্যাংক যদি আপনাকে এখানে হারানোর তাদের কিছুই নাই, জাস্ট একটা ব্যাংকে জিজ্ঞেস করবে যে আমি একটা বাড়ি কিনতে চাই, এই হলো আমার পরিস্থিতি, এই হলো আমার টাকা আছে কত, তাহলে সেক্ষেত্রে একটা গাইড দিবে এবং তাকে সাহায্য করতে পারে। ব্যাংক তো বসে আছে আপনাকে। দেখুন আপনি ইমাজিন করেন ব্যাংক কোনো বিজনেসম্যানকে লোন দিচ্ছে না, কোনো মানুষকে বাড়ি কেনার জন্য লোন দিচ্ছে না, ক্রেডিট কার্ড দিচ্ছে না। তারা তো তাদের হোয়াট ইজ দেয়ার আর্নিং, তারা তো ব্যাংক। আমি যদি ডেভেলপার হই, আমার প্রোডাক্ট হচ্ছে বাড়ি। আমি যদি চিকেন শপের ওনার হই, আমার প্রোডাক্ট হচ্ছে ফ্রাইড চিকেন অথবা গ্রিল চিকেন। হ্যাঁ, এখন ব্যাংকের প্রোডাক্ট হচ্ছে বরোয়িং করা, আপনাকে লোন দেওয়া, আপনাকে আপনার ক্রেডিট কার্ড দেওয়া। এখন ব্যাংক যদি ওইটা না করে তাহলে তো ব্যাংক চলতে পারবে না। দ্যাট ইজ দেয়ার প্রোডাক্ট। এখন কথা হচ্ছে যে আমরা যখন ব্যাংকে যাই আমরা একেবারেই মানে যাতে আকুতি মিনতি না করি, কারণ হচ্ছে যে দে নিড টু সেল টু মেক দেয়ার মানি। আপনার ব্যাংকে যদি আমাদের মতো প্রত্যেকটা মানুষই, ব্যাংকের যদি একটাও গ্রাহক না থাকে, দেন ব্যাংক ইজ গোইং টু গেট ক্লোজড। তো এখন কথা হচ্ছে যে ব্যাংক আমাদেরকে সার্ভিস দিতে হবে। তাই আমি মনে করি যে যখনই আপনারা ব্যাংকে যাবেন, ইট ইজ মানে ব্যাংকস ডিউটি টু ইনফর্ম আস এভরি সিঙ্গেল স্টেপ। আপনি আইদার এই যে ক্রেডিট কার্ড হোক, মর্গেজ হোক বা পার্সোনাল লোন হোক, ব্যাংক কিন্তু আপনাকে বোঝাবে এবং ব্যাংক বোঝাতে পারলেই কিন্তু ব্যাংকের ব্যবসা। তাই আমি মনে করি যে ইজ অ্যাবসলিউটলি ফ্রি ইনফরমেশন। হ্যাঁ, যেহেতু ব্যস্ত থাকে, ব্যাংকের মানুষও ব্যস্ত, আমি যেমন ব্যস্ত, তাই অ্যাপয়েন্টমেন্ট হয়তো করতে হইতে পারে। তাই আমি মনে করি ধৈর্য সহকারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরিবার সহ গিয়ে বুঝে আসা উচিত আসলে আমরা কি করতে চাই, তার জন্য প্রসেসটা কি এবং আমাকে কি দিতে হবে, ব্যাংক আমাকে কি দিচ্ছে, তার এগেইনস্টে ব্যাংক কি নিচ্ছে এবং আমার কোনো কন্ডিশন আছে কি না, স্পেশালি কোনো স্পেশাল কন্ডিশন আছে কি না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সচেতনতার সাথে আমাদেরকে কিন্তু যাচাই বাছাই করতে হবে এবং তারপরে কিন্তু আমাদেরকে ডিসিশনটা নিতে হবে যে আসলে আমরা কোন দিকে যাব। ছোট্ট আরেকটা বিষয়, যেহেতু ভাই বলেছে যে আমরা চেষ্টা করছি, একটা হলো যে বাসা দেখবো আগে না আমি আগে সিকিউর করবো যে আমি কত টাকার বাসা কিনতে পারবো, যে কোনটা আগে, ব্যাংকে আগে যাবো না আমি আগে ব্যাংকে যাবেন। আপনি যদি নাই জানেন যে আসলে আপনি কত টাকা আপনার কাছে, ডেফিনেটলি আপনি জানেন যে আপনার কাছে ডিপোজিটের কত টাকা আছে, আপনি যদি নাই জানেন যে আসলে আপনি কত টাকা বড় করতে পারবেন, তাহলে কিন্তু আপনি সঠিক বাড়ি নির্বাচন করতে পারবেন না। তাই আমি মনে করি আগে ব্যাংকে, তারপর বাড়ি দেখা। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের যে অনুষ্ঠানে আজকে যে বিষয়টা ছিল যে প্রপার্টি ইনভেস্টমেন্টের অপরচুনিটি, এইটা নিয়ে আমরা আলোচনায় আছি। যে অপরচুনিটি, আমি আপনাকে একটা সিনারিও বলার চেষ্টা করছি, যেহেতু আমরা খুব আপনার কথা শুনে আমরা খুব উদ্বুদ্ধ হয়েছি, এটা একটা খুব সেফ হ্যাভেন এবং আমরা চিন্তা করলাম যে 10জন 12জন ফ্রেন্ড মিলে আমরা এখন প্রপার্টি ডেভেলপমেন্ট, এবং যেহেতু শর্টেজ আছে আমরা একটা ধরেন 20-25টা একটা ইউনিট আমরা বানাবো, এটা আমরা স্থির করেছি, দ্যাট ইজ আওয়ার বিজনেস প্ল্যান। ঠিক আছে, কিন্তু প্রথমে হলো যে আমাদেরকে একটা জায়গা তো খুঁজে বের করতে হবে, কারণ আমরা যে কোনো জায়গাতে করা যাবে না। এমন বাংলাদেশে অনেক একটা প্রাইভেট জমি আছে অনেক, এখানে তো আপনি গত 2 সপ্তাহ আগে আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটা এলাকায় লোকাল অথরিটির একটা ডেভেলপমেন্ট প্ল্যান থাকে। এখন সে মানে আমাদের ফার্স্ট কাজ হবে ধরেন আমাদের ফাইন্যান্সের রিলেটেড আমরা ধরেন সর্ট আউট করে ফেললাম যে কে কী দেবে, একটা মোটামুটি একটা ফান্ড তৈরি হলো। তারপরে তো আমাদের নেক্সট স্টেপ হলো যে অবশ্যই আমাদের সেই জায়গাটা আমাদের নির্ধারণ করা। এই জায়গাটা নির্ধারণ করার কিভাবে করা যায় এবং কী বিবেচনা করা উচিত আপনি একটু বলেন প্লিজ। আমি মনে করি যারা ফার্স্ট টাইম বা যারা প্রথমবারের মতো কোনো ডেভেলপারের সাথে আসতে চাচ্ছেন, অবশ্যই আপনাদেরকে ল্যান্ড অ্যাকোয়ার করতে হবে উইথ প্ল্যানিং পারমিশন, এবং দেখতে হবে যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আসলে অ্যাচিভেবল কিনা। প্রত্যেকটা প্ল্যানিংয়ে কিন্তু কোনো না কোনো কন্ডিশনে আসে, অনেক সময় উইদাউট কন্ডিশনও আসে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এমন একটা জায়গা নেওয়া যে জায়গাতে আসলে রিয়েলিস্টিকলি আমরা বিল্ডিং বানাতে পারবো। 5 জন বন্ধু মিললাম বা কলিগ মিললাম বা অনলাইন থেকেই একসাথে হলাম, একই মন মানসিকতার মানুষ, কিন্তু এমন একটা জায়গা ক্রয় করলাম যে জায়গাতে আসলে আদৌ বিল্ডিং বানানো সম্ভব না বা বানাইতে 5 বছর লাগবে, তখন কিন্তু আর আলটিমেটলি লাভ হবে না। এবং এইগুলো কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যায়, আপনারা বিভিন্ন এজেন্টের কাছে পাবেন, ডাইরেক্ট ভেন্ডরের কাছ থেকেও পেতে পারেন। তো 1000টা সোর্স আছে, এই সোর্সের কাছ থেকে নেবেন, কিন্তু নেওয়ার সময় অবশ্যই আইনের মাধ্যমে
দেখবেন একজন আইনজ্ঞ মানুষের বা বিশেষজ্ঞ মানুষের পরামর্শ নেবেন যে এর মালিকানায় কোনো গলদ আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা। এবং এটা যদি ক্রয় করার সময় ফাইন্যান্স নিতে হয়, অবশ্যই একজন প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। এবং বিল্ডিং বানানোর জন্য আপনার একটা 20টা অ্যাপার্টমেন্ট আছে, বানাতে পারবেন, প্ল্যানিংও আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এর জন্য কত টাকা লাগবে, আসলে ওই এলাকায় সেলিং প্রাইসটা কত থাকবেন আপনি নিজে, কিন্তু নিশ্চয়ই আপনি 5 টাকার জিনিস 15 টাকা দিয়ে নিশ্চয়ই আপনি নেবেন না বা বানাবেন না। তাই আমি মনে করি যে এক্সিট পয়েন্ট, যেটা আমরা প্রপার্টিতে বলে থাকি, যে আপনার ক্রয় মূল্য এবং কনস্ট্রাকশন কস্ট এবং রিসেল ভ্যালু, এই দুইটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে কিন্তু যাচাই বাছাই করতে হবে এবং তারপরেই কিন্তু ডিসিশন নিতে হবে যে আপনারা কিভাবে করবেন। যদি নিজে না করেন, একটা ম্যানেজমেন্ট লাগবে, ম্যানেজমেন্ট মানে একটা কোম্পানি লাগবে, তারাও কিন্তু একটা চার্জ করবে, একটা যদি আপনার ডেভেলপার নেন তারাও একটা চার্জ করবে, একটা প্রফিট চার্জ করবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার যে ইউনিটটা আপনি পাচ্ছেন বা যে বাড়িটা আপনি পাচ্ছেন, সেই বাড়িটা আসলে কত টাকা এন্ড ভ্যালু পড়লো এবং এটার রিসেল কত। এই দুইটা কিন্তু আপনাদেরকে অবশ্যই পারচেসের পূর্বেই আপনাদেরকে কোনো না কোনো মানুষের পরামর্শের মাধ্যমে, কোনো না কোনো মানুষের বা কোম্পানির প্রফেশনাল সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এই জিনিসটা মানে মেক শিওর করতে হবে। এছাড়া কিন্তু আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনাদের একটা বিরাট লস হওয়ার সম্ভাবনা আমি মনে করি থেকে যায়। জি, আপনি বলছিলেন যে হয়তো একটা মানে এন্ড যে প্রোডাক্ট আর কি, ওটার ভ্যালু করার জন্য। আর ওই আমাদের যে দর্শক ফোন করেছে, ওইটাও কিন্তু আমরা কিন্তু যদি একটা বাসা ক্রয় করার ক্ষেত্রে ধরেন আমার ডিপোজিট এবং ধরেন মর্গেজের যে অ্যামাউন্ট, এই দুইটা বিবেচনা শুধু করা উচিত না। আপনি এখানে বললেন যে আনুষঙ্গিক কিন্তু আরও খরচ আছে, তার ধরেন লিগাল একটা খরচ আছে, তার স্ট্যাম্প ডিউটি আছে, বা যদি আমি পরবর্তীতে আমি যদি বিক্রি করি ওখানে হয়তো বা কিছু গেইন টেস্ট, সেলিং যে ওই ইনফরমেশনগুলো যাতে পুরোটাই নিয়ে তারপরে যোগ বিয়োগ করা হচ্ছে। শুধু আমি বানালাম এবং বিক্রি করলাম তার ওটা, জি জি ওই বিষয়টা একটু জি বলেন। অবশ্যই দেখুন, যদি আপনি ইট ইজ এজ এ বিজনেস নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিজনেসে যা প্রফিট করবেন তার জন্য ট্যাক্স দিতে হবে। এখন যে আপনার গেইন ট্যাক্স, এটা কেন গেইন ট্যাক্স? আপনি জায়গা কিনেছেন 100,000-এর বা আরও ইনভেস্ট করেছেন আরও 1 মিলিয়ন, তার মানে 1.1 মিলিয়ন, বিক্রি করেছেন 1.5 মিলিয়ন। এই যে 400,000 হাইপোথেটিক্যালি, এই যে 400,000, এই 400,000-এর কিন্তু আপনাকে একটা ট্যাক্স দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু করতে হবে। তো আমি মনে করি যারা প্রথমবার করছেন বা যারা প্রথমবার করতে চাচ্ছেন, যেহেতু অপরচুনিটি আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট আমার কথা হচ্ছে যে আপনারা একজন বিশেষজ্ঞর বা কোনো একটা কোম্পানি যারা এই কাজগুলো করে, কোনো একটা কনসালটেন্সি ফার্ম যারা পরামর্শ দিয়ে থাকে, তাদের শরণাপন্ন হন এবং বুঝে শুনে, দরকার হলে 5 জন মানুষের সাথে কথা বলেন। তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে 5টা এক্সপ্লেনেশন বা 10টা এক্সপ্লেনেশন যদি আপনার কাছে থাকে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মার্কেটটা কীরকম, বা যেই প্রতিনিধিগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে তাদের ক্লায়েন্ট বানানোর জন্য হতে পারে, মার্কেটটা বোঝানোর জন্য হতে পারে। তখন কিন্তু আপনারা যখন একের অধিক মানুষের সাথে কথা বলবেন, তখন কিন্তু একটা মার্কেটের একটা আইডিয়া হবে, আপনারা কিন্তু অনেক ভালোভাবে কিন্তু বিশ্লেষণ করতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা যেই স্বপ্ন নিয়ে প্রপার্টি ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, সেই স্বপ্নটা আসলে কোন দিকে মোড় নেবে। ধন্যবাদ। আপনি একটা জিনিস বলেছেন, আমি একটু যুক্ত করতে চাই আপনার কথার সাথে, যে ওই বিষয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে। কারণ আপনি বলেছেন যে 5 জনের অধিক লোকের সাথে আমরা পরামর্শ করব। ওই লোকগুলোকে আমাকে অবশ্যই ওই রিলেটেড লোকগুলোর সাথেই কথা বলতে হবে। যে কোনো 5 জনের সাথে কথা বললে তো অবশ্যই যে কোনো ইনফরমেশন, যে আপনি যেমন বললেন যে আমি মানে ইঞ্জিনিয়ারের কাছে আমি যদি ডাক্তারের বুদ্ধি চাই তাহলে পাওয়া যাবে না। সেই কারণে যে ওই রিলেটেড এবং ওই লাইনে অনেক প্রফেশনাল লোকের কাছে এবং রেফারেন্স যদি আমাদের পাওয়া যায়, যদি ভালো আর জি অবশ্যই। ধন্যবাদ। আজকে আমরা প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে আমার অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনাকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে। আমরা চেষ্টা করেছি যে আজকে অনুষ্ঠানের মাধ্যমে যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে কিনা, কিভাবে আপনার বিবেচনা করা উচিত। তারপরে আমরা দেখলাম যে গতানুগতিক অন্যান্য বিজনেসের সাথে প্রপার্টি ডেভেলপমেন্টের বিজনেসটা কতটুকু সম্পৃক্ততা আছে, কী কী আছে, অনেক তথ্য দিয়ে আমরা বলার চেষ্টা করছি। কিন্তু অবশ্যই আপনারা যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, অবশ্যই সেই ইঞ্জিনিয়ার সাথে আবার বলতে চাই যে আপনারা অবশ্যই জেনে বুঝে, আজকে ইনফরমেশন কিন্তু আজকাল ওপেন আছে, সেই ইনফরমেশনটা অবশ্যই জেনে সঠিক ইনফরমেশনটা নিয়ে, যদি না হয় অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শে তারপরে আপনার সমাধান। আশা করি আপনাদের তথ্য দিয়ে আমরা উপকার করার চেষ্টা করছি। পরবর্তীতে আবার দেখা হবে এই অনুষ্ঠানে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকে অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।